এখন আমরা আলোচনা করছি সরল দোলগতি। তাহলে প্রশ্ন হচ্ছে সরল দোলগতি কাকে বলে? দোলন বা কম্পনের যে সবথেকে সহজ রূপ সেটি হচ্ছে সরল দোলগতি। তাহলে এই সরল দোলগতি যেহেতু এক প্রকারের কম্পন বা দোলন, তাহলে এখানটায় অবশ্যই এই গতিটি পর্যাবৃত্ত গতি হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর গতির পুনরাবৃত্তি হবে। এছাড়াও আমরা বলতে পারি যে সরল দোলগতির ক্ষেত্রে যে পথটি হবে অতিক্রান্ত পথ সেটি সর্বদা নির্দিষ্ট থাকবে। এছাড়াও আমরা বলতে পারি যে সরল দোলগতির ক্ষেত্রে আরও দুটি আবশ্যক শর্ত রয়েছে। সেই শর্তগুলির মধ্যে প্রথম শর্ত হচ্ছে প্রত্যানয়ক বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থানের দিকে থাকবে। তাহলে এখানটা আমরা একটা নতুন রাশি সম্পর্কে জানলাম, যাকে আমরা বলছি প্রত্যানয়ক বল। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যানয়ক বলটা কি? আমরা যখনই কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি তখনই সেই বলের, যাকে আমরা ক্রিয়া বলছি, সেই বলের প্রভাবে সেই বস্তুতে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বল বস্তুর যে পরিবর্তন হলো, মানে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর মধ্যে যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা বস্তুর আকারের হতে পারে, আকৃতির হতে পারে, অবস্থানের হতে পারে, তার প্রচেষ্টাকে যে প্রতিক্রিয়া বলটা বাধা দেয় এবং যার জন্য বস্তু তার পূর্বের অবস্থানে ফিরে আসে বা আসতে সচেষ্ট হয়, তাকে আমরা বলছি প্রত্যানয়ক বল। তো প্রত্যানয়ক বলটা যদি সবসময় সাম্য অবস্থানের অভিমুখী হয় এবং এই প্রত্যানয়ক বলের মান যদি কণার সাম্যাবস্থান থেকে যে সরণ, সেই সরণের সঙ্গে সমানুপাতি হয়, তবে বস্তুর গতিকে আমরা বলবো সরল দোলগতি। অর্থাৎ কোনো বস্তুর গতিতে যদি পর্যাবৃত্তি গতি থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের অন্তরে যদি বস্তুর গতির পুনরাবৃত্তি ঘটে, একটি নির্দিষ্ট পথে যদি গতির পুনরাবৃত্তি ঘটে, বস্তুর মধ্যে একটি প্রত্যানয়ক বল যদি সবসময় সাম্য অবস্থানের দিকেই কার্যকর হয় এবং এই প্রত্যানয়ক বলের মান যদি বস্তুর সাম্যাবস্থান থেকে যে সরণ তার সঙ্গে সমানুপাতি হয়, তবে সেই ধরনের গতিকে আমরা বলছি সরল দোলগতি। তাহলে এখন আমরা সরল দোলগতির ক্ষেত্রে তার গাণিতিক রূপটা কী হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা একটু আগেই বলেছি যে সরল দোলগতির ক্ষেত্রে কোনো বস্তুর উপরে যদি বাইরে থেকে এফ মানের বল প্রয়োগ করা হয়, যাকে আমরা বাহ্যিক বল বলছি বা ক্রিয়া বলছি, তাহলে বস্তুতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার মানও এই এফ বলের মানের সমান হবে। অর্থাৎ প্রযুক্ত বল যদি এফ মানের হয় তাহলে প্রতিক্রিয়া বলও এফ মানেরই হবে এবং এই প্রতিক্রিয়া বল বা প্রত্যানয়ক বলটা বস্তুর সাম্যাবস্থান থেকে যে সরণ, অর্থাৎ সাম্যাবস্থান থেকে যে বস্তুর সরণটাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো যে এই বল এফ এবং সাম্যাবস্থান থেকে যে সরণ এক্স তারা পরস্পর সমানুপাতি। তাহলে আমরা পেয়েছি এফ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ প্রত্যানয়ক বল এবং সরণ পরস্পর সমানুপাতি। এখন দ্বিতীয় শর্তটা ছিল হচ্ছে যে কোনো একটা বস্তুর যে প্রত্যানয়ক বলের মান সর্বদা সাম্য অবস্থানের অভিমুখী হবে। তাহলে আমরা যদি একটি বস্তু যে বস্তুটাকে, যার ভর হচ্ছে এম, তাকে যদি একটি বিন্দুতে ঝুলিয়ে দেওয়া যায়, তবে দেখা যাবে যে সেই বস্তুটি উল্লম্বভাবে স্থির অবস্থায় আছে, যাকে আমরা বলছি তার সাম্যাবস্থান। এখন যদি আমরা সেই বস্তুটিকে তার সাম্যাবস্থান থেকে একটু সরিয়ে দিই, আমরা সাম্যাবস্থায় থাকা বস্তুকে তার সাম্যাবস্থান থেকে সরিয়ে এ বিন্দুতে নিয়ে গেছি। এখানটায় ও বিন্দু হতে এক্স বিন্দুর যে রৈখিক দূরত্ব, তাকে আমরা বলছি তার সরণ এক্স। এখন বস্তুটি তখন যদি ওকে সেই এ অবস্থানে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটির প্রবণতা হবে, অর্থাৎ বস্তুর মধ্যে যে কার্যকর বল, সেই বল বস্তুকে তার সাম্যাবস্থান ও বিন্দুতে নিয়ে আসবে।
অর্থাৎ বলের অভিমুখ হবে এ বিন্দু থেকে ও বিন্দুর দিকে। এক্ষেত্রে তোমরা দেখতেই পারছো যে বস্তুর স্বরণের অভিমুখ কিন্তু ছিল এক্স বিন্দু থেকে, স্বরণের অভিমুখ ছিল ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বস্তুর স্বরণ এবং বলের অভিমুখ পরস্পর বিপরীতমুখী। এখন এই বিপরীতমুখী বোঝানোর জন্য আমরা কি করতে পারি? একটি ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ সাইন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণটি পরিবর্তিত রূপ হবে বা প্রকৃত রূপ হবে 2 নম্বর সমীকরণ, অর্থাৎ এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখন প্রপোর্শনালকে সমান করতে গেলে একটি ধ্রুবক আসবে, অতএব এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে কে হচ্ছে একটি সমানুপাত ধ্রুবক। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে পেয়েছি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই বলের প্রভাবে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় এবং প্রযুক্ত বল এবং বস্তুর ভর ও ত্বরণের গুণফল পরস্পর সমান হয়, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখন আমরা এই সূত্রটি যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমি লিখতে পারি এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স বা এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই সমীকরণটিতে আমরা দুটো ধ্রুবক পেয়েছি। আমরা জানি বস্তুর ভরটি ধ্রুবক, অর্থাৎ এম হচ্ছে ধ্রুবক বস্তুর ভর, এবং কে যাকে আমরা সমানুপাত ধ্রুবক বলেছিলাম তার একটি বিশেষ নাম আছে যাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক বা স্প্রিংয়ের বল ধ্রুবক। এখন কে বাই এম এই রাশিটি যেহেতু ধ্রুবক, তাহলে আমরা উপরের সমীকরণ থেকে লিখতেই পারি এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, অর্থাৎ এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এই যে সমীকরণটি, এই সমীকরণটিকে বলা হয় সরল দোলগতির সাধারণ সমীকরণ। এই যে সরল দোলগতির সাধারণ সমীকরণ, এই সমীকরণটিকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। আমরা ধরে নিচ্ছি কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে আমরা উপরিউক্ত সমীকরণ থেকে লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। কে বাই এম এর জায়গায় যদি ওমেগা স্কোয়ার যদি বসাই তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই সমীকরণটি এবং উপরের এই সমীকরণটি এরা কিন্তু একটি সমীকরণ। এখন এই সমীকরণটিকে আমরা বলছি সরল দোলগতির সাধারণ সমীকরণ। এখন অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে আমি কেন কে বাই এমকে ওমেগা স্কোয়ার ধরলাম। তার উত্তর আমরা এর পরের টপিকেই আলোচনা করছি। এখানটায় আমরা যেটা পেয়েছি এ হচ্ছে কণার ত্বরণ। আমরা এখন আলোচনা করব কেন আমরা এই যে ওমেগা স্কোয়ারকে আমরা কে বাই এম এর জায়গায় ধরেছি। আমাদের প্রশ্ন ছিল যে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই সমীকরণটিতে আমরা দেখেছিলাম যে কে বাই এম এই রাশিটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরেছিলাম, কিন্তু কেন ধরেছিলাম তার উত্তর নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আলোচনা করতে হবে সরল দোলগতির অবকল সমীকরণ। আমরা সাধারণভাবে লিখতে পারি এ মানে ত্বরণ, ত্বরণ মানেই হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ডি ডিটি অফ ভি। আর ভি যেখানে বেগকে প্রকাশ করছে, বেগ মানেই হচ্ছে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার। তবে আমরা লিখতেই পারি এ সমান সমান ডি ডিটি অফ ভি, এবং ভি এর মান যদি আমরা বসাই ডি ডিটি অফ এক্স, তাহলে ডি ডিটি অফ এক্স। অর্থাৎ খেয়াল করে দেখো এখানটায় এক্স রাশিটির দুবার
ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং দুবারই টি এর সাপেক্ষেই অবকলন করা হয়েছে। তাই যেহেতু দুবার অবকলন করা হয়েছে তাই d2, এক্সের অবকলন করা হয়েছে তাই এক্স বাই প্রথমবারও টি এর সাপেক্ষে, দ্বিতীয়বারও টি এর সাপেক্ষে, তাই টি এর উপরে পাওয়ারটা 2 হয়ে গেল, কারণ দুবারই টি এর সাপেক্ষে আমরা অবকলন করেছি। তাহলে আমরা একটু আগেই পেয়েছি যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ এর মান ছিল এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এর জায়গায় আমি লিখতে পারি ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন একটি বিখ্যাত সেকেন্ড অর্ডার স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনের রূপটি হচ্ছে d2y dt2 প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এবং এই সমীকরণটার সমাধান হচ্ছে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, অথবা y ইকুয়াল টু a কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই। যদিও এই সমীকরণটির রূপটি অনেক জটিল, কিন্তু আমাদের সিলেবাসে যেটুকু আছে সেখানটায় শুধু এইটুকুই সমীকরণের সমাধান আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি, স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি 2 নম্বর সমীকরণ, এবং 1 নম্বর যে সমীকরণটা আমাদের ছিল d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এদের মধ্যে কোনো মিল আছে কি নেই। দেখো, আমরা 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি d2x dt2 প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। যদি এই সমীকরণটিকে আমরা 2 নম্বর সমীকরণ অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাশে একটু লিখি, দেখো এখানটায় এক্সের অপেক্ষক হিসেবে সমীকরণটা আছে এবং এখানটায় এক্সের জায়গায় ওয়াই আছে, এখানটায় কে বাই এম এবং এখানটায় ওমেগা স্কোয়ার রয়েছে। তাই আমরা যদি এই 1 নম্বর সমীকরণটাকে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ফেলতে চাই, তাহলে আমার এখানটায় ওমেগা স্কোয়ার জাতীয় কোনো একটা পদ লাগবে। সেই জন্যই আমরা কে বাই এম তাকে ধরেছিলাম ওমেগা স্কোয়ার, বা ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম, এবং সেক্ষেত্রেই এই সমীকরণটির সমাধান হবে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, অথবা y ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই। এখন ওমেগা কি বোঝায় আমরা দেখতেই পাচ্ছি, সাইনের সাথে সাধারণত কোনো কোণ থাকে এবং এখানে ওমেগা ইন্টু টি আছে, তার মানে অবশ্যই ওমেগা হবে হচ্ছে কৌণিক বেগ, এবং যেটা থিটা বাই টি অর্থাৎ থিটা ইকুয়াল টু ওমেগা টি। এবং এখানে আমরা একটা নতুন রাশি পেয়েছি ফাই। ফাইকে বলা হয় প্রারম্ভিক দশা। তাহলে এই প্রারম্ভিক দশা বিষয়টা কি? প্রারম্ভিক দশা বলতে বোঝায় যখন টি এর মানটা 0, সেক্ষেত্রে সমীকরণটার রূপ হবে y ইকুয়াল টু এ সাইন ফাই অথবা y ইকুয়াল টু এ কস ফাই। অর্থাৎ সমীকরণটা প্রারম্ভিক অবস্থায় যে অবস্থান থেকে বা যে অবস্থা থেকে তার যাত্রা শুরু করে, সেই অবস্থাকে প্রকাশ করতে যে রাশির প্রয়োজন তাকে আমরা বলি তার দশা, এবং ফাইকে বলা হয় প্রারম্ভিক দশা বা ইপক। আমরা পরবর্তী ভিডিওতে এই প্রারম্ভিক দশা সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব।